হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঋতু ভালো আছো? আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাফিজা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন আসলো তাহমিনা। তোমাদেরকে যে গ্রুপে লিংক দেওয়া হয়, তোমরা তো দেখি অনেকেই সেটাকে দেখো, আর সবাই তো ক্লাসে অ্যাটেন্ড করে না। কারণটা কি? জানি না স্যার, আসলে অনেকেই দেখে। সবাই কি পারে নাকি এরকম মনে করে যে দরকার নেই, এমনি অটো পাস হয়ে যাবে? না স্যার, অটো পাস তো হবে না। স্যার পারে বলতে দেখে, ঘুম থেকে হয়তো বা উঠতে পারে না অনেকের না, জন্য। আমি তো একটু আগে লিংক পাঠাইছি, লিংক তো অনেকেই দেখছে দেখলাম। সেই লিঙ্ক যেহেতু দেখছে তাহলে স্যার ঘুমায়নি। একটু, হ্যাঁ তাহলে ঘুমাইনি, তাহলে মনে হয় আসতেছে। যাক, যে প্রয়োজন মনে করবে ক্লাস করবে। আর যদি মনে করে যে না দরকার নেই, তাকে তো আর জোর করে আনা যাবে না। আমার মনে হয় তাদের ক্লাস সবারই জরুরি দরকার। কারণ পরীক্ষা একটা শর্ট নোটিশের মাধ্যমে তখন পরীক্ষা হয়ে যাবে। এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হওয়ার কথা। শিক্ষামন্ত্রী বলেছেন যে পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু যথাসময়ে হবে। যদি যথাসময়ে নাও হয়, তাহলে খুব বেশি হয়তো দেরি হবে না। সিলেবাস হয়তো এদিক সেদিক হতে পারে বা কাটছাট হতে পারে, বাট পরীক্ষা হবে। পরীক্ষা দিয়েই পাশ করতে হবে। সুতরাং পড়তে হবে, পড়াশোনা বিকল্প নেই। এখন সবাই একসাথে এসে পড়লে না ক্লাসটা শুরু করে দেওয়া যায়, তখন ভালো হয়। ওই দিন দেখি যেদিন যখন ক্লাস শেষ করে দিব, তোমাদেরকে লাস্ট স্লাইডটা দেখাচ্ছি এবং শেষ করে দিচ্ছি, তখন একজন এসে জয়েন করছে। এরকম জয়েন করলে তো কোনো লাভ নেই। অলরেডি ক্লাসে আমাদেরও হয়ে গেল 2 মিনিটের বেশি, কিন্তু তোমরা মাত্র জয়েন করেছো 3 জন, তাহমিনা, নুসরাত আর হলো হাফিজা। আমি তো দেখছি বাকিরা অন্তত গ্রুপে মেসেজ সেন্ড করেছে কম করে হলো 15 জন। তো ঠিক আছে, যারা আসে নাই তাদের যে কথা বলে লাভ নেই। আমরা, তোমরা যারা এসছো, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। স্যার ওকে ফাইন। দেখো, আমাদের আজকের যে ক্লাস হবে নগদ প্রবাহ বিবরণীর। তোমাদের লাস্ট ক্লাসে যে স্লাইডটি দিয়েছিলাম, যে অঙ্কটি দিয়েছিলাম, তোমরা যারা এই মুহূর্তে যারা লিঙ্ক লাইনে আছো, তোমরা 3 জনই অঙ্ক করেছো এবং দেখিয়েছো, এবং তোমাদের কোনো প্রবলেম নেই বলেছো। হাফিজার একটু প্রবলেম ছিল, সেটা ঋতুর সাথে কথা বলে সেটা সমাধান করে নিয়েছিলে। ফাইন। জি স্যার। যেহেতু তোমাদের প্রবলেম নেই, সুতরাং আমি তাহলে পিছনের ওটা নিয়ে আর আলোচনা না করলাম, সামনে এগিয়ে যাচ্ছি। কি বলো? জি জি স্যার, স্যার। হ্যাঁ। ফাইন। তো তোমাদের কাছে আমার একটা বিষয় প্রশ্ন হচ্ছে যে তোমরা তো এখন এই যে তাৎপর্যপূর্ণ অনগৎ লেনদেনের বিষয়টি তোমরা তো এখন ক্লিয়ার নাকি? জি স্যার। এটা তোমাদের আমি জি স্যার। আরো একবার একটু স্মরণ করে দিই। তাৎপর্যপূর্ণ অনগৎ লেনদেন হচ্ছে যদি শেয়ারকে কখনো বন্ড দ্বারা রূপান্তর করা হয়, বন্ডকে শেয়ার দ্বারা রূপান্তর করা হয়, অথবা শেয়ারের বিনিময়ে দালান কোঠা ক্রয়, শেয়ারের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়, যদি এরকম বিষয় থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার তাৎপর্যপূর্ণ অনগৎ লেনদেন।
যেহেতু এই লেনদেনের মাধ্যমে কোম্পানির কাছে কোনো টাকা পয়সার আগমন বা নির্গমন ঘটে নাই, টাকা পয়সা আসেও নাই এবং টাকা পয়সা যায়ও নাই, সুতরাং এই লেনদেনগুলোকে বলা হয় তাৎপর্যপূর্ণ অনগদ লেনদেন। এগুলোই তোমার নগদ প্রবাহ বিবরণীর অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে? তো দেখো, জি স্যার। আজকে আমি তোমাদের সামনে যে উদ্দীপকটা তুলে ধরবো, তোমাদের কি ডিসপ্লে দেখতে কোনো প্রবলেম হয়? স্ক্রিন না স্যার, দেখতে পাচ্ছ? আচ্ছা। দেখা যাচ্ছে। হ্যাঁ, আতিফা না লিমিটেড। স্যার, দেখতে পাচ্ছি। ফাইন। দেখো এখানে আতিফা লিমিটেডের একটি তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে 18 সাল এবং 19 সালের। এখানে নগদ আছে, প্রাপ্য হিসাব আছে, আছে মজুত পণ্য, যন্ত্রপাতি, পুঞ্জীভূত অবচয় আছে যন্ত্রপাতির, আর মোট সম্পদ দেওয়া আছে। তো যন্ত্রপাতির যদি ভ্যালু যেটা দেওয়া আছে, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তিনজনের যে কেউ তোমরা এখন যদি প্রশ্নের উত্তর দাও তাহলে এটা বলবা যে এই যে যন্ত্রপাতি 18 সালে লেখা আছে 6 লাখ টাকা, আর 19 সালে লেখা আছে 6,80,000 টাকা, তোমরা আমায় বলবা যে এইটা যন্ত্রপাতির কোন মূল্যে লিপিবদ্ধ করা আছে, ক্রয় মূল্য নাকি পুস্তক মূল্য? এটা কোন মূল্যে লিপিবদ্ধ করা আছে? স্যার, পুস্তক মূল্য না, ক্রয়। তুমি আমাকে উত্তর ক্রয় দাও। মূল্য। আচ্ছা কোন স্যার, মূল্য? পুস্তক মূল্য। ক্রয় ক্রয় মূল্যে। ক্রয় মূল্য বলতেছিলাম মনে হয় হাফিজা, নাকি তাহমিনা? জি স্যার, জি হাফিজা স্যার, বলছি। ক্রয় মূল্য হবে। তোমরা এটা স্পষ্ট করে খেয়াল রাখবো, আমি বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, তোমাদের আগেও বলেছি, যে অঙ্কে পুঞ্জীভূত অবচয় লেখা থাকবে সম্পদের, সেই অঙ্কে সম্পদকে অবশ্যই ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হবে। জি স্যার, বুঝতে পারছি। তার মানে এই যন্ত্রপাতির এটা হচ্ছে এখানে ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য। ক্রয় মূল্য। অর্থাৎ যে মূল্যে ক্রয় করা হয়েছে সে মূল্যটা এখানে লেখা আছে। ক্রয় মূল্য আর পুস্তক মূল্যের মধ্যে পার্থক্য যদি তুমি জানতে চাও তাহলে তোমরা এটা জেনে রাখো, ক্রয় মূল্য আর পুস্তক মূল্যের পার্থক্য হচ্ছে ক্রয় মূল্য থেকে যদি পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে লেখা হয়, তাহলে পুস্তক মূল্য ওটা হলো লিখবেন। পুস্তক মূল্য বা বর্তমান মূল্য বা নিট মূল্য যেটাকে বলা হয়। তো যেহেতু এখানে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে লেখা হয় নাই, পুঞ্জীভূত অবচয়কে আলাদা করে লেখা হয়েছে, সুতরাং এখানে যন্ত্রপাতির যে মূল্য লেখা আছে এটা হচ্ছে ক্রয় মূল্য। তোমার কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, জি ফাইন। স্যার। তাহলে তোমরা দেখো, উদ্দীপকের বাকি অংশ, দায় সমূহ, প্রদেয় হিসাব, প্রদেয় বন্ড। প্রদেয় বন্ড দেখো এখানে আছে 4 লাখ টাকা, পরে আছে 3 লাখ টাকা। আপাত দৃষ্টিতে আমরা যদি বলি যে প্রদেয় বন্ড ছিল 4 লাখ, পরে আছে 3 লাখ, 1 লাখ টাকা প্রদেয় বন্ড হ্রাস পেলো কিভাবে? এই যে প্রদেয় বন্ড 1 লাখ টাকা হ্রাস পেলো, এটা কিভাবে হ্রাস পেলো? দায় পরিশোধ করার মাধ্যমে। হ্যাঁ, প্রদেয় বন্ড পরিশোধ করার মাধ্যমে হ্রাস পেয়েছে। তো উদ্দীপক থেকে দেখে বোঝা যাচ্ছে, উদ্দীপক দেখে বোঝা যাচ্ছে যে প্রদেয় বন্ড 1 লাখ টাকা পরিশোধ করা হয়েছে। সমন্বয় হতে বলে দিবে যে আসলে 1 লাখ পরিশোধ করা হয়েছে কি হয় নাই, এটা সমন্বয় থেকে সিদ্ধান্ত নেব। যদি প্রদেয় বন্ড নিয়ে সমন্বয়ে কিছু বলা না থাকে, ধরো সমন্বয়ে কিছুই বলা নেই প্রদেয় বন্ড নিয়ে, তখন আমরা ধরে নিব, সিদ্ধান্ত এটা নিব যে প্রদেয় বন্ড 4 লাখ টাকা ছিল, এখন 3 লাখ টাকা আছে, তার মানে 1 লাখ টাকা প্রদেয় বন্ড পরিশোধ করা হয়েছে। এটা সিদ্ধান্ত কখন নিব? যদি সমন্বয়ে এটা নিয়ে কিছু বলা না থাকে। না থাকে। হুম। আর যদি সমন্বয়ে বলা থাকে তাহলে সমন্বয়ের বলার উপর নির্ভর করবে আসলে কত টাকা পরিশোধ হয়েছে, এটা তখন আমরা বের করে নেব ওই সমন্বয়ের আলোকে। সাধারণ শেয়ার মূলধন 3,28,000 টাকা ছিল, পরে 3,88,000 টাকা দেওয়া আছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে শেয়ার মূলধন 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো শেয়ার মূলধন যে 50,000 টাকা বৃদ্ধি পেলো, এই ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নেব উদ্দীপকের সমন্বয় দেখে
যদি সমন্বয়ে কিছু বলা না থাকে তাহলে আমরা এই সিদ্ধান্ত নিব যে শেয়ার মূলধন 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নতুন করে 50,000 টাকার শেয়ার ইস্যু করা হয়েছে। নতুন করে 50,000 টাকার শেয়ার ইস্যু করা হয়েছে মানে শেয়ার বিক্রি করা হয়েছে। তো যেহেতু শেয়ার বিক্রি করা হয়েছে নতুন করে, এজন্যই শেয়ার মূলধন বৃদ্ধি পেয়েছে। আমি আবারও বলছি কথাটা, তখনই এরকম হবে যদি এই বিষয়ে সমন্বয়ে কিছু বলা না থাকে। না। ঠিক আছে? তো দেখো আমরা জি স্যার। সমন্বয় আমাদের কিছু বলেছে কিনা। সমন্বয়ে 2018 সালের নিট লাভের পরিমাণ দেওয়া আছে 2,62,000 টাকা। এটা হচ্ছে নিট লাভ। নিট লাভ দেওয়া আছে 2,62,000 টাকা। নগদ লভ্যাংশ প্রদান দেওয়া আছে 80,000 টাকা। নগদে যন্ত্রপাতি বিক্রয় দেওয়া আছে 32,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 40,000 টাকা, এবং পুঞ্জীভূত অবচয় ছিল 10,000 টাকা। তোমাদেরকে আমি যে কথাটা বলবো এখানে, যে যন্ত্রপাতিটা বিক্রি করেছি 32,000 টাকা, এটা ক্রয় মূল্য ছিল কয় টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। এটা ক্রয় মূল্য হচ্ছে 40,000 টাকা, এটা পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা। 1,80,000 টাকার বন্ড পরিশোধ করা হয়। দেখো আমরা ওইখানে দেখে কি বুঝতে পেরেছিলাম, বন্ড পরিশোধ কত টাকা হয়েছিল? 1 লাখ। বাট এখানে লেখা আছে কত পরিশোধ করা হয়েছে? 1,80,000। 1,80,000 টাকা। তার মানে বন্ড আছে 3 লাখ, পরিশোধ করছি 1,80,000, তাহলে থাকার কথা ছিল 2,20,000। তোমরা কথাটা আমার বোঝার চেষ্টা করবা। বন্ড ছিল কয় লাখ? 4 লাখ। যেহেতু পরিশোধ করে ফেলছে 1,80,000, তাহলে থাকা উচিত কত? 2,20,000, নাকি বলো? জি স্যার। জি স্যার। কিন্তু আছে কত? আছে কিন্তু 3 লাখ। 1 লাখ। আছে তো 3 লাখ নাকি? হ্যাঁ। তোমরা ইকুয়েশনটা সাথে জি ক্যালকুলেটর স্যার। সাথে ক্যালকুলেটর নিয়ে নাও, বল আমি বললে পরে যোগ বিয়োগ করে ফেলবা। এখানে ছিল 4 লাখ, ছিল 4 লাখ, পরিশোধ করে দিয়েছি আমি 1,80,000, থাকা উচিত কত? 2,20,000। 2,20,000। 2,20,000। 2,20,000 থাকা উচিত, কিন্তু আছে কত? 3 লাখ। 3 লাখ। তার মানে 3 লাখ। তার মানে নিশ্চয়ই এই 80,000 টাকা বৃদ্ধি পাইলো কিভাবে? নতুন করে আরো আমি ঋণ নিয়েছি, আরো বন্ড ইস্যু করেছি 80,000 টাকা। ঠিক আছে? জি স্যার, বুঝতে এটি এখানে বলা আছে, দেখো নিচে, সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 48,000 টাকা, বন্ড ইস্যু করা হয়েছে 80,000 টাকা। সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 48,000 টাকা, আর বন্ড ইস্যু করা হয়েছে আরো 80,000 টাকা। 80,000 টাকা। তোমাকে এখানে দুইটা 80,000 টাকা। দুইটা জিনিসের এখানে মিসিং রয়েছে, অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে চলতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো, অবচয় দেওয়া নেই। আরেকটা হচ্ছে যন্ত্রপাতি, কত টাকা যন্ত্রপাতি ক্রয় করেছি সেটাও দেওয়া নেই, সেটা তোমাকে বের করতে হবে। আমার প্রশ্ন তোমাদের কাছে, যে আমরা যে যন্ত্রপাতিটা বিক্রি করেছি সেই যন্ত্রপাতিটার মূল্য কত ছিল? ক্রয় মূল্য 40,000। 40,000 টাকা। 40,000 টাকা। ফাইন। এবার আসো এখানে দেখো, আমি তোমাদের বারবার যে কথাটা প্রথমে প্রশ্ন করতেছিলাম, এই যে যন্ত্রপাতি আমার ছিল 18 সালে 6 লাখ টাকা, কত টাকা ছিল? 6 লাখ। 6 লাখ। 6 লাখ টাকা। তো তোমরা সবাই তখন আমার সাথে একমত হয়েছো যে 6 লাখ টাকা হচ্ছে ক্রয় মূল্য। 6 লাখ টাকা কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য? তো আমি যদি, এটা তো 18 সালের 6 লাখ টাকা, তা আমি যে 40,000 টাকা ক্রয় মূল্যের যন্ত্রপাতি বিক্রি করে ফেলেছি, তা এই 6 লাখ টাকা থেকে কি 40,000 টাকা কমা উচিত না উচিত না? উচিত। কমে যাওয়া উচিত। তো টাকা আছে 6 লাখ, এখান থেকে 40,000 টাকা ক্রয় মূল্যে তোমার প্রশ্ন হতে পারে, স্যার আমি বিক্রি করছি 32,000 টাকা, আপনার 40,000 বাদ দিবেন কেন? তোমার প্রশ্নের উত্তর হচ্ছে
আমার তো এখানে ক্রয় মূল্য লেখা, আর যেটা বিক্রি করেছি সেটা তো ক্রয় মূল্য দেওয়া আছে 40,000 টাকা। ক্রয় মূল্য কত দেওয়া আছে? 40,000 টাকা। তাহলে 6 লাখ টাকা থেকে 40,000 টাকার জিনিস যদি বিক্রি করে দেই তাহলে কত টাকা থাকা উচিত? 5,60,000। 5,60,000 টাকা। 5,60,000। আচ্ছা, আছে কত? 6 লাখ। 6,80,000 আছে। তার মানে 6,80,000 রাজস্ব না বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পাইলো? 20,000 টাকা। 80 আছে। দেখে বলো, যোগ বিয়োগ করে বলো। স্যার 20,000 টাকা। আরে না বোকা না মেয়ে, যোগ বিয়োগ করে বলো, মুখস্থ বললে হবে বাচ্চাদের মতো? স্যার 80,000 টাকা, 6 লাখ ছিল, এখন 6,80,000। 80,000 টাকা। আমি আবার বলছি, খেয়াল করে শোনো। ছিল কত? 6 লাখ। স্যার 1,20,000 টাকা বেশি। হ্যাঁ, 1,20,000 টাকা বেশি। দেখো, ছিল 6 লাখ, বিক্রি করে ফেলছি 40, জি স্যার। তাহলে 40 কমে গেল, থাকা উচিত 5,60,000। আমার এখানে আছে 6,80,000, তার মানে বৃদ্ধি পাইছে কত? 1,20,000। 1,20,000। 1,20,000 টাকা কেমনে বৃদ্ধি পাইলো? এই 1,20,000 টাকার যন্ত্রপাতি নতুন করে আবার ক্রয় করা হয়েছে, নতুন করে ক্রয় করা হয়েছে। তাহলে নতুন ক্রয়ের পরিমাণটা আমি কিভাবে বের করেছি, তোমরা কি কথা আমার বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে Yes, পেরেছি, কিন্তু স্যার আমরা লিখবো কিভাবে? জি স্যার। হ্যাঁ দেখাবো। ইয়েসটা তো পরে এসছো, তুমি মনে হয় বুঝো নাই, বুঝছো? ইয়েস না, আমার শুনতে পাচ্ছ? না স্যার, কিন্তু ভুলে যাচ্ছি। না, তুমি তো জয়েন করলা মাত্র, তা তোমার তো বোঝার কথা নয়। তাও আমি বলছি, খেয়াল করে শোনো আবার। যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, দালান কোঠা যাই হোক না কেন, যদি স্থায়ী সম্পদের পঞ্জীভূত অবস্থায় থাকে তাহলে ওই সম্পদকে আর্থিক অবস্থার বিবরণীতে সবসময় লিপিবদ্ধ করা হয় ক্রয় মূল্যে। যেহেতু ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, তাই আমরা ক্রয় মূল্যকে বিবেচনা করব। এখানে 18 সালে আমার যন্ত্রপাতি ছিল 6 লাখ টাকা। তো 6 লাখ টাকার মধ্যে 40,000 টাকার যন্ত্রপাতি আমি বিক্রি করে ফেলেছি। তো যেহেতু 40,000 টাকার যন্ত্রপাতি বিক্রি করে ফেলেছি, তাহলে 6 লাখ টাকা থেকে 40,000 টাকা আমার চলে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 6 লাখ থেকে 40,000 মাইনাস করলে থাকা উচিত আমার 5,60,000। 5,60,000 আমার এখানে থাকা উচিত, বাট আমার এখানে আছে 6,80,000। তার মানে আমার 1,20,000 টাকা বৃদ্ধি পাইছে। তো যন্ত্রপাতি বৃদ্ধি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে যদি নতুন করে যন্ত্রপাতি ক্রয় করা হয়। যদি নতুন করে যন্ত্রপাতি ক্রয় করা হয় তাইলেই বৃদ্ধি পায়। হ্যাঁ, কিছু বলছো? ঠিক আছে, তাহলে নতুন করে আমি 1,20,000 টাকা যন্ত্রপাতি আরো ক্রয় করেছি, এটা আমার বৃদ্ধি পাইলো। এখন তোমার প্রশ্ন, লিখবো কিভাবে? আমি কথাটা একটু ঘুরাই বলি, খেয়াল করে শোনো। এই যে 6,80,000 টাকা যন্ত্রপাতি আছে, এটা কি প্রারম্ভিক না সমাপনী? বলো। সমাপনী। 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 সমাপনী, ফাইন। এই 6,80,000 সমাপনী আছে, এটা কি বিক্রি করার আগে না পরে? তো বিক্রি করার আগে স্যার। বিক্রি করার পরে। বিক্রি করার পরে, অবশ্যই বিক্রি করার পরে, কারণ এটা তো 19 সালের শেষে। তো বিক্রি করার পরে 6,80,000 টাকা সমাপনী মানে তো শেষে। সমাপনী মানে কি? জি শেষে। শেষে। শেষে কত টাকা আছে? 6,80,000 টাকা আছে। কত টাকা আছে? 6,80,000। 6,80,000। কত বিক্রি করার পরে? 40,000 বিক্রি করার পরে। 40,000 বিক্রি করার পরে। 40,000 টাকা বিক্রি করার পরে। তাহলে 40,000 বিক্রি করে রয়েছে 6,80,000, তার মানে বিক্রি করার আগে ছিল কত? 6 লাখ। 5,60,000। হুম, কথা কথা আবার খেয়াল করে উত্তর দাও, সে শুনে নাও। আমি বলছি আমার এখানে 6,80,000 টাকা, এটা সমাপনী। এটা সমাপনী। আর সমাপনী মানে বিক্রি করার পরে। তো 40,000 বিক্রি করার পরেও আমার কাছে রইল 6,80,000। তাহলে 40,000 টাকা বিক্রি করার আগে আমার কাছে ছিল কত? 7,20,000। 6 লাখ। 6 লাখ। তো 7,20,000। 6 লাখ। আচ্ছা, তোমার এই অঙ্ক বাদ দাও,
আচ্ছা ঠিক আছে, তুমি 7,20,000 বলেছো, ঠিক আছে। তোমরা আমার উত্তর দাও। তোমার কাছে বর্তমানে মনে করো চকলেট আছে 5টা, তোমার হাতে চকলেট আছে 5টা, 3টা চকলেট খেয়ে ফেলেছো, অথবা ধরো বিক্রি করে 3টা বিক্রি করে ফেলেছো। আমি প্রশ্ন করলাম তোমার হাতে আছে কয়টা? 5টা। বিক্রি করছে কয়টা? 3টা। তাহলে বিক্রি করার আগে ছিল কয়টা? কয়টা বলবা? 5টা। 8টা। 5টা? 8টা। 8টা বলতেছিল কেনা? 8টা। 8টা। তাহলে বিক্রি করার আগে কটা ছিল? 8টা। 8টা। 8টা যে ছিল, 8টা যে ছিল এটা বুঝতে কারো কোনো দ্বিমত প্রশ্ন আছে কিনা, কনফিউশন আছে কিনা বলো? না না। তোমার হাতে বর্তমানে No, আছে sir. 5টা, বর্তমানে আছে 5টা, বিক্রি করে ফেলছো 3টা, তাহলে বিক্রির আগে তোমার হাতে ছিল কয়টা? 8টা। এই 8টা কেমনে বের 8টা। করেছো? যোগ করে। কার সাথে কারে যোগ করছো? মাইনাস 5 এর সাথে 3। 5টার সাথে 3টা। 5টা হলো সমাপনী, 3টা হলো বিক্রয়। ঠিক এখানেও এই কথা বলবা, সমাপনী যন্ত্রপাতি 6,80,000, এটা সমাপনী। বিক্রি করে ফেলছে 40, তাহলে বিক্রির আগে কত ছিল কেমনে বের করবা? যোগ করে 7,20,000। 7,20,000 কেমনে বের করবা? লিখবা সমাপনী যোগ যন্ত্রপাতি, করে যোগ করে লিখবা কি সমাপনী যন্ত্রপাতি 6,80,000 80,000। 80,000। 80,000। যোগ বিক্রয় 40,000। 40,000। আমার কাছে ছিল 7,20,000, 7,20,000। 20,000। এর মধ্যে এই যে 7,20,000 আমার কাছে ছিল, এর মধ্যে আগে থেকে আছে কত? 6 লাখ। 6 লাখ। 6 লাখ। তো আগে 6 থেকে লাখ। যদি আছে 6 লাখ, তাহলে নতুন কিনলাম কত? 1,20,000। 1,20,000। তাহলে 1,20,000 কেমনে আইলো? 7,20,000 থেকে 6 লাখ আমি কি করেছি এখন? মাইনাস। মাইনাস করেছি। 6 লাখ কি করেছি? মাইনাস করেছি। 6 লাখের নাম কি? প্রারম্ভিক উদ্ধৃত যন্ত্রপাতি। 6 লাখ। প্রারম্ভিক প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক এটা প্রারম্ভিক উদ্ধৃত 6 লাখ। তাহলে এটাকে তুমি এবার যদি সূত্রে দাঁড়া করায় দাও, তাহলে সূত্র কি দাঁড়াইলো? সমাপনী যন্ত্রপাতির সমাপনী উদ্ধৃত যোগ যন্ত্রপাতি বিক্রয় মাইনাস যন্ত্রপাতির প্রারম্ভিক উদ্ধৃত। তাহলে আমরা পেয়ে গেলাম চলতি বছরের যন্ত্রপাতি ক্রয় 1,20,000 টাকা। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। জি স্যার, ওকে বুঝতে ফাইন। দেখো পেরেছি। এটাকে দেখো আমরা কিভাবে যন্ত্রপাতির এই পরিমাণটা দেখাবো। এটা একটু পরেরটা দেখাই, খেয়াল করে দেখো। এই দেখো চলতি বছরের যন্ত্রপাতি ক্রয়ের পরিমাণ নির্ণয় আমরা এটা এইভাবে দেখাবো। যন্ত্রপাতির সমাপনী উদ্ধৃত 6,80,000 টাকা যোগ যন্ত্রপাতি বিক্রয় 40,000 টাকা, পাইলাম 7,20,000 টাকা, বাদ যন্ত্রপাতির প্রারম্ভিক উদ্ধৃত 6 লাখ টাকা, পেয়ে গেলাম চলতি বছরের যন্ত্রপাতি ক্রয় 1,20,000 টাকা। ঠিক আছে নি? জি স্যার। জি স্যার। করতে পারবা নিজে নিজেই পরে? জি স্যার। ইনশাআল্লাহ। তাহলে তোমরা ইনশাআল্লাহ। আমাকে একজনে উত্তর দাও যে অবচয় বের করার একটা সূত্র তোমাদের আমি বলেছিলাম, সেই সূত্রটা কি ছিল? সমাপনী পুঞ্জীভূত অপচয় যোগ পুস্তক মূল্য মাইনাস ক্রয় বিক্রিত মূল্য সম্পদের। সমান পুঞ্জীভূত হ্যাঁ অবচয়। না ইয়েস না বলতেছে, বলো বলো দেখি, ইয়েস না বলো। হ্যাঁ বলো। স্যার আমি বলো। বলতেছিলাম হ্যাঁ হচ্ছিল তাহমিনা। তো, তাহমিনা তোমারটা হচ্ছিল। সমাপনী হ্যাঁ সমাপনী পুঞ্জীভূত অপচয় যোগ বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অপচয় মাইনাস প্রারম্ভিক পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয়, অপচয়। হ্যাঁ ওকে ভেরি গুড, এটাই সূত্রটা ছিল। তাহলে এই অঙ্কের মধ্যে যদি আমি অবচয় বের করি, তাহলে সমাপনী পুঞ্জীভূত অবচয় দেখো আমাদের এখানে দেওয়া আছে। সমাপনী পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে দেখো আমাদের এখানে 1,32,000 টাকা। 1,00,000। স্যার একটু, স্যার গত ক্লাসের মানে লিংকটা কি ইউটিউবে নাই? হ্যাঁ আছে তো। তাহলে আমি পাই নাই। তোমাদের গ্রুপে তো দেওয়া আছে, তোমাদের গ্রুপে তো শেয়ার করে দিয়েছিলাম। পিছনের দিকে হ্যাঁ, দেখো, মেসেঞ্জার গ্রুপে আছে। মেসেঞ্জার গ্রুপে আছে। ইউটিউবে তোমাদের প্লে লিস্টে তোমাদের ক্লাসে যাবা, দ্বাদশ শ্রেণীর ক্লাস প্লে লিস্টে যাবা, অবশ্যই আছে। তা দেখো এখানে সমাপনী পুঞ্জীভূত অবচয় 1,32,000 টাকা, আর প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় আছে 84,000 টাকা। তাহলে তোমরা এখানে বলো যে যেই সম্পদটা বিক্রি করেছি তার পুঞ্জীভূত অবচয় কত দেওয়া আছে? 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে 10,000 আমরা, টাকা। তোমার সূত্রের মধ্যে বসায় দাও, দেখো চলতি বছর অবচয় পেয়ে যাবা। চলতি বছর অবচয়ের পরিমাণ নির্ণয়
সমাপনী পুঞ্জীভূত অবচয় 1,32,000 টাকা যোগ বিক্রিত যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা মাইনাস প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় 84,000 টাকা চলতি বছরের অবচয় পেয়ে গেলে তুমি 58,000 টাকা। বুঝছো না বুঝছো? জি স্যার। জি স্যার। এখানে আরেকটি প্রশ্ন তোমাদেরকে করা হয় নাই, বাট অঙ্ক করতে গেলে তোমাদের লাগবে, সেটা হচ্ছে যেই সম্পদটা বিক্রি করেছি বিক্রি করতে গিয়ে কি আমার লাভ হইলো না লোকসান হলো এটা আমাদের বের করা হয় না, কিন্তু আমাদের তো পরিচালন করতে গেলে এটা লাগবে, পরিচালন এটা আসবে। এখন আমাকে তোমরা এটা দেখে বলো যে আমাদের এখানে বিক্রি করে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। স্যার বুঝি নাই কোশ্চেনটা। মানে যে যন্ত্রপাতি বিক্রি করেছি এই যন্ত্রপাতি বিক্রি করতে গিয়ে কি জি আমাদের স্যার। লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? স্যার বিক্রি করলে লাভই তো হবে। কেন লাভ হইতে কথা আছে নাকি? লাভ হইলে লাভ হয়েছে। কেমনে লাভ হয়েছে? জি স্যার, 2,000 টাকা লাভ হয়েছে। 2,000 টাকা লাভ স্যার, হয়েছে। লাভ হয়েছে। ক্রয় মূল্য 40,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় মাইনাস 10,000 টাকা, পুঞ্জীভূত অপচয় তাহলে পুস্তক মূল্য হলো 30,000 টাকা, বিক্রি করেছি 32,000 টাকা, 30,000 টাকা সুতরাং আমার এটা কি হয়েছে? মাইনাস লাভ হয়েছে। 2,000 টাকা লাভ হয়েছে। এই 2,000 টাকা লাভ যাবে কোথায়? পরিচালন কার্যক্রমে। কোথায় যাবে? পরিচালন স্যার কার্যক্রমে। বুঝি নাই। পরিচালন কার্যক্রম। ওকে ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমাদের, আমি তোমাদের যেটা স্যার দেখাবো। বুঝি নাই। বুঝো নাই? আমি বলতে চাচ্ছি যে যন্ত্রপাতি বিক্রি করেছি, বিক্রি করে 2,000 টাকা লাভ হয়েছে, এটা বুঝছো কিনা? না স্যার। বুঝো নাই। তো যন্ত্রপাতি ক্রয় মূল্য কত ছিল যেটা বিক্রি করেছি? 40,000। 40,000। এতে বাদ দিব পুঞ্জীভূত অবচয় 10,000, তাহলে কি বের হবে? পুস্তক মূল্য পুস্তক মূল্য কত বের হবে? পুস্তক মূল্য কত বের হবে? 30,000। তো 30,000 টাকা পুস্তক মূল্যের জিনিসটা বিক্রি করছি কয় টাকা? জি স্যার বুঝতে পারছি। 32,000। লাভ হয়েছে না? জি স্যার। কত টাকা লাভ হয়েছে? 2,000 টাকা। 2,000। এই লাভটা যাবে কোথায়? পরিচালন কার্যক্রমে। তো লাভ কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ। স্যার যোগ হবে। কেন যোগ হবে? ক্ষতি হইলে কি হয়? মাইনাস। মাইনাস হয়। কত হলে মাইনাস হবে? ক্ষতি হইলে? ক্ষতি হইলে প্লাস মাইনাস হয়। হয়। ক্ষতি হইলে প্লাস হয়। ও হ্যাঁ, সরি সরি। আর লাভ হইলে মাইনাস হবে। জি স্যার, ঠিক আছে? মাইনাস হয়। ক্ষতি হইলে প্লাস আর জি লাভ হইলে স্যার। হবে কি? মাইনাস। মাইনাস মাইনাস। মাইনাস। কেন মাইনাস কেন প্লাস এগুলো তোমাদেরকে আসলে বোঝানো উচিত সরাসরি। এটা হয়তো তোমাদের অনলাইনে ডিটেলস বললে হয়তো তোমাদের পেছ লেগে যাবে, এই জন্য আমি আর এটা বলি নাই। তো এটা জেনে রাখো যে স্যার আপনি একটা চার্ট করেন এটার, স্যার দেন কলেজে একটু দিয়ে আসলে হবে, আমরা নিয়ে আসবো। চার দিকে তো বুঝতে পারবে না, এগুলি তো চার দিকে তো দিলে তো মানুষ হ্যাঁ। স্যার বই একটু ইজি হয় সূত্রগুলো আর কি সামনে থাকলে। সূত্র আমি তোমাদের স্লাইড লিখে দিছি, স্লাইডে দিয়ে দিলাম সূত্রগুলা তোমাদেরকে যে ওইটা ক্লাসে। বারবার বের করতে হয়। তাহলে না প্রিন্ট করে দিব, সমস্যা নাই, এটা বইয়েও আছে, কিন্তু এটা তোমাদের বুঝাই দিতে হবে, বুঝাইলে মাথায় থাকবে। তারপর যদি দরকার হয় আমি দিব তোমাদের স্লাইড প্রিন্ট করে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, দেখো আমরা তাহলে এখানে অবচয়ের পরিমাণ তো বের করলাম, বুঝতে পেরেছো। যন্ত্রপাতি কত টাকা ক্রয় করেছি এটাও বুঝতে পেরেছো। এবার চলে আসো আমরা খ নাম্বারে, পরিচালন কার্যক্রম হতে কত টাকা নগদ পাবো এটা আমরা লিখবো। যে পরিচালনে আমাদের মুনাফা ছিল 2,62,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ছিল, প্রাপ্য হিসাব বৃদ্ধি মাইনাস মজুত পণ্য হ্রাস, এটা হবে প্লাস। চলতি বছরের অবচয় এটা আমরা বের করেছি, এটা হবে প্লাস। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ এটা হবে মাইনাস। প্রদেয় হিসাব হ্রাস এটা হবে মাইনাস। তো এই প্লাস মাইনাস করে আমাদের 30,000 টাকা প্লাস ফিগার বের হয়েছে। তো 2,62,000-এর সাথে 30,000 যোগ করার পর আমাদের হয়ে গেল 2,92,000 টাকা। ঠিক আছে? আমাদের সাথে জি স্যার। আমাদের জি সাথে কি স্যার। এই মুহূর্তে কি ফাহিমা অ্যাড আছে আমাদের সাথে? ফাহিমা নাই না? নাই মনে আছে, নাই। না। আচ্ছা ঠিক আছে। তাহলে পরিচালনের বিষয়টা তোমাদের তো কারো কোনো কনফিউশন নেই, প্রশ্ন নেই নাকি, বললো? না স্যার নেই। না স্যার। আমাদের না স্যার। ক নম্বরে বলেছিল যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখো কিভাবে করব। নগদ প্রবাহ বিবরণী করলে
আমরা কোম্পানির নাম লিখবো, তারপরে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ পাবো 1,02,92,000 টাকা বের করেছি, এটা দিয়ে শুরু করব। বিনিয়োগের মধ্যে আমরা পাবো যন্ত্রপাতি বিক্রি করেছি 32,000 টাকা, এটা হবে আমাদের প্লাস। যন্ত্রপাতি ক্রয় করেছি 1,20,000 টাকা, এটা হবে মাইনাস। প্লাস মাইনাস করে আমরা পাই মাইনাসের ফিগার বের হয়েছে। এটা বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ পাবো পাইলাম 88,000 টাকা, এটা হচ্ছে আমাদের মাইনাস ফিগার বের হয়েছে। তো বিনিয়োগ নিয়ে নিশ্চয়ই তোমাদের কারো কোনো প্রশ্ন নাই। বিনিয়োগটা কিন্তু একদম সহজ, শুধু স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়। অর্থসংস্থানে আমাদের নগদে বন্ড ইস্যু করেছি 80,000 টাকা, এটা সমন্বয়ে লেখা ছিল। লভ্যাংশ প্রদান ছিল 80,000 টাকা, এটা মাইনাস, এটা তোমরা পারো। সাধারণ শেয়ার ইস্যু করেছি 48,000 টাকা, এটা প্লাস। নগদে বন্ড পরিশোধ করলে মাইনাস, এটা 1,80,000 টাকা মাইনাস। তো এখানে প্লাস মাইনাস করে আমরা পাইলাম 1,32,000 টাকা মাইনাস পেলাম। এবার তোমাদের পরিচালনে 2,92,000 আর বিনিয়োগের -88 আর অর্থসংস্থানের -1,32,000, সব যোগ বিয়োগ করে নিট নগদ 72,000 টাকা। এটা প্লাস পেয়েছি না মাইনাস পেয়েছি? 72,000 টাকা প্লাস। প্লাস পেয়েছি। প্লাস হলে এটা নাম হবে নিট নগদ আন্তঃপ্রবাহ। যদি মাইনাস বের হয় তাহলে নাম দিব নগদ বহিঃপ্রবাহ। বহিঃপ্রবাহ মানে চলে গেছে মাইনাস, আন্তঃপ্রবাহ মানে আসছে প্লাস, আমার বৃদ্ধি পেয়েছে। তাহলে নিট নগদ আন্তঃপ্রবাহ হইল আমার 72,000 টাকা। এর সাথে এবার আমরা যোগ করব যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 44,000 টাকা, বের হয়ে যাবে সমাপনী নগদ উদ্বৃত্ত 1,16,000 টাকা। দেখো এটা যদি আমাদের মিলে যায় সমাপনীর সাথে তাহলে অঙ্ক হয়েছে। তো মিলছে কিনা বুঝবো কিভাবে? দেখো আমাদের পিছনে আমরা উদ্দীপকে চলে যাই। দেখো আমাদের এখানে নগদ কত টাকা ছিল প্রারম্ভিক? স্যার এই যে 1,16,000। 1,16,000। 1,16,000। যদি এটা মিলে যায় তাহলে বুঝবা তোমার অঙ্ক করা ঠিক আছে, আর না মিললে বুঝতে হবে যে অঙ্ক করা আমার ঠিক হয়নি। তাহলে বলো এই হলো 1,16,000 টাকা। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারো। না স্যার কোনো প্রবলেম নেই। না স্যার। ওকে ফাইন, যদি প্রবলেম না থাকে তাহলে তোমরা চাইলে আমরা কি নগদ প্রবাহটা শেষ করে অন্য অধ্যায়ে যেতে পারি। যদি তোমরা নগদ প্রবাহ স্যার এই অধ্যায় শেষ? এই অধ্যায়ে যদি আরো করতে চাও আমি করব, অঙ্ক করব। এখন স্যার তাহলে কয়েকটা এইচডব্লিউ দিয়ে দেন, ওগুলো আমরা করি, জি স্যার। তারপর দেখেন। এইচডব্লিউ দিব। এখন এর মধ্যে নগদ প্রবাহ নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমায় বলো। না স্যার এইভাবে নেই। যদি না থাকে এই পর্যন্ত তোমাদের যে কটা অঙ্ক করিয়েছি ডাবল কলাম সিঙ্গেল কলাম সেগুলো তো করবাই, সেগুলো করে আর এই দুটো অঙ্ক থাকবে তোমাদের বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন 24 এবং 25। স্যার 24 তো করছিলাম। 24 আগে করা হয়েছে? জি স্যার। যদি 24 করা হয়ে থাকে তাহলে দেখো আমি তোমাদের চেঞ্জ করে দিচ্ছি। তোমরা 25 সাথে 26 নিতে পারো। 25 26 স্যার 26 নাম্বার অঙ্ক আছে না? 26 নেবা, তাহলে 25 26 সেই সাথে তোমাদের 340 পৃষ্ঠার সমস্যা 39। 25 26 এবং 39 জি স্যার। লিখছো? জি স্যার। কয়টা হলো? 3টা। 25 26 এবং 39, ঠিক আছে? তো এগুলো তোমাদের আমি কারণ সামনে যেহেতু সময় কম এই জন্য চাচ্ছি যে তোমরা এটা করতে পারলে এটা চেঞ্জ করে দিব, অন্য অধ্যায়ে চলে যাব আমরা। তোমাদের একতরফা বাকি আছে আর কোম্পানির চূড়ান্ত হিসাব, যেটা আর্থিক বিবরণী করো নাই, করেছো কি? না স্যার।
তোমরা ফার্স্ট পেপারের আর্থিক না। বিবরণী করেছিলা, ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী করেছিলা। হুম, আর জি স্যার। আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণের অঙ্ক তোমাদের অলরেডি ইউটিউবে ক্লাসে দেওয়া আছে, তোমরা সেগুলো করছো কিনা? স্যার একটু লিংকটা দিয়ে দিলে ভালো হতো। কিসের লিঙ্ক? স্যার ওই যে ইউটিউবে যদি দেওয়া থাকে, স্যার আমরা খুঁজে পাই না। ইউটিউবের ক্লাসগুলো তোমাদের আচ্ছা দেখি আমি ওইখান থেকে বের করে করে তোমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। জি স্যার। আচ্ছা সেটা দিব, ঠিক আছে। তাহলে এইটা তোমরা যে তিনটা অঙ্ক আজকে দিলাম, এই তিনটা যদি করতে পারো তাহলে আমার মনে হয় তোমরা খুব পারবা। তাহলে আমরা পরবর্তীতে আর্থিক বিবরণী অতটা পারবো। আর্থিক বিবরণী এটা অনেক বড় জি চ্যাপ্টার, স্যার। দুইটা অঙ্ক পরীক্ষায় মাস্ট আসবে। হ্যাঁ, সাউন্ড হচ্ছে কার বাসা জানি। তো ওই বড় অধ্যায়টা আমরা শুরু করলে, কারণ ওইটা তো 40 নম্বরের অধ্যায়, কারণ সেকেন্ড পেপারে পড়লে এটা ফার্স্ট পেপারেও কিন্তু কাজে লাগবে। আর্থিক বিবরণী অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। তো সুতরাং তোমরা এটা পারলে আমি চেঞ্জ করবো, না পারলে শুধু শুধু চেঞ্জ করে তো দৌড়ায় লাভ নেই। আমাদের দরকার হচ্ছে পায়রা সামনে আগাইতে হবে, না পায়রা সামনে আগায় লাভ নেই। তো তোমরা দেখো, স্যার, বলো। সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 1 টাকা, এটা কিভাবে করব? 26 নাম্বারের ইয়াতে। প্রতিটি 1 টাকা পরে আরো পড়ো, আরো পড়ো, সামনে আরো পড়ো, আরো কথা আছে না। সমন্বয়, ইয়া সমন্বয়ে তো কিছু আর বলা নেই। আর টাকা দেওয়া আছে 2016 আর 2017। এখানে সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 1 টাকা করে, এক একটা শেয়ারের দাম হচ্ছে 1 টাকা করে শেয়ারের দাম, মানে 2 লাখ শেয়ার ইস্যু স্যার করছে। তাহলে তো আসবে না এটা, স্যার প্রদেয় বন্ডটা সাধারণ শেয়ার তো আসবে না মনে হয়। হ্যাঁ প্রদেয় বনা সাধারণ শেয়ার হ্যাঁ, ইয়াতে আসবে না। সমন্বয়ে আছে। হ্যাঁ ওখানে তো বলা আছে 50,000 সাধারণ শেয়ার টাকার রূপান্তর বন্ডকে করা। সাধারণ শেয়ারে রূপান্তর করা রূপান্তর করা হয়েছে। হয়েছে, তাহলে এটা তাৎপর্যপূর্ণ অনগদ লেনদেন। তাৎপর্য জি স্যার, তাহলে তো অনগদ আসবে না লেনদেন। দুইটাই। এটা আসবে না। এটা আসবে না। বন্ড 50,000 টাকা রূপান্তর হয়েছে, শেয়ারও রূপান্তর হয়েছে কয় টাকা, 50,000 টাকা। সুতরাং এটা এখানে আসবে। 50,000 টাকা। তো তোমাদের আরেকটা কথা আমি বলতে রাখি, কখনো কখনো দেখবা যে শেয়ার যখন ইস্যু করা হয়, তোমরা শেয়ার ইস্যু পড়ার সময় শিখেছো অধিহার সহ শেয়ার, অধিহার শিখছো না? অধিহার যে জি স্যার। 10 টাকার শেয়ার যদি 12 টাকা করে বিক্রি করে, তাহলে কিন্তু 2 টাকা হইলো অধিহার। তাহলে ওই শেয়ার মূলধনও অর্থসংস্থানে আসবে, আর অধিহারটাও অর্থসংস্থানে আসবে, আলাদা যোগ হবে। শেয়ার ইস্যু লিখে লিখবা ধরো 10,000 টাকা, যদি অধিহার থাকে 2,000 টাকা, তাহলে অধিহার নামে লিখবা 2,000 টাকা। অর্থাৎ অর্থসংস্থানে যদি অর্থ সংস্থানে অধিহার লিখবো। শেয়ার অধিহারটাও লিখবা। আর অবহার কি তাহলে স্যার, যদি অবহার থাকে তাহলে কি এটা অবহার, পরিচালনা যাবে? অবহার তো অবহারের পরিমাণ যদি অবলোপন হয়, অবহারের কেমন, তো সেটা চলে যায় তোমার পরিচালনা। অবহারের যদি অবলোপন করা হয়, আর অবহারের শেয়ার ইস্যু করা হলে যত টাকা করে শেয়ার মূলধন আমার হ্রাস বৃদ্ধি ঘটলো, যত টাকা করে আমার এখানে কি হলো হ্রাস বৃদ্ধি, যত টাকা পাইলাম আমি ক্যাশ, ওইটাই আমি শুধু অর্থ ইনক্লুড করবো। তোমরা আগে অধিহারটা আজকে শিখো, আমি অবহারটা তোমাদের আবার আরেক ক্লাসে শিখিয়ে দেবো সুন্দর করে, যাতে তোমাদের প্রবলেম সলভ হয়ে যায়। দুইটা একসাথে বললে তোমাদের মাথার মধ্যে একটা কন্ট্রাডিকশন লাগবে। তোমরা আজকে এটা জেনে রাখো, অধিহারের ব্যাপার হচ্ছে শেয়ার ইস্যু করা হলে শেয়ার মূলধনটাও আমরা অর্থ সংস্থানে লিখবো, আর যদি অধিহারে ইস্যু করা হয় অধিহারটাকেও আমরা অর্থ সংস্থানে লিখবো। কারণ অধিহারের মাধ্যমে টাকা, এটাও কারবারের মধ্যে টাকা আসে, টাকা পাওয়া যায়। স্যার তাহলে তো প্লাস হবে না? প্লাস হবে, প্লাস হবে, অবশ্যই প্লাস হবে, ঠিক আছে। জি তো তোমরা স্যার। চেষ্টা করে দেখো, চেষ্টা করো, যদি পারো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, না পারলে তো আমার হেল্প নিবার সমস্যা নেই। তবে তোমাদের একটা কথা বলবো আমি, তোমরা নিজেরা শেয়ারিং করে অঙ্ক করবা, এটা সমস্যা নেই, কিন্তু কেউ না বুঝা কখনো এই কথা বলবা না আমি বুঝছি, তাহলে তোমার কিন্তু লাভ হবে না। তাহলে এটা সবসময় তোমার মধ্যে এই দুর্বলতা থেকে যাবে, পরীক্ষা তুমি করতে পারবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আমাদের আলাইকুম তো স্যার। প্রত্যক্ষ, স্যার একটু, বলো। স্যার আমাদের তো প্রত্যক্ষ পদ্ধতি শেখানো হয়নি। প্রত্যক্ষ তোমাদের জন্য পরীক্ষা আসে না, সিলেবাসে তোমাদের থাকে না, এই জন্য প্রত্যক্ষ শেখানো হয়নি। হ্যাঁ, পরোক্ষটাই তোমরা শিখো, প্রত্যক্ষটা আর পরোক্ষের মধ্যে পরিচালন কার্যক্রমে শুধু পার্থক্য। তারপরে প্রত্যক্ষটা আমরা যদি সুযোগ হয় কখনো তোমাদের একটা দুটো অঙ্ক শিক্ষা দেওয়ার, তখন যদি
যখন সরাসরি কলেজ আসতে পারবো তখন শিখাই দিব। আপাতত যেটা পরীক্ষা আসে তোমাদের সেটাই শেখানো হলো। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।